শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি দীপু মল্লিক, নাপুরা শেখর কিউর উচ্চ বিদ্যালয়, বাঁশখালী, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি 48 পৃষ্ঠা, পার্ট 1 সংস্কৃতির ধারণা, পার্ট 2 বাংলাদেশের সংস্কৃতির উপাদান, পার্ট 3 ও 4 বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য, এই চারটি পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ইতিমধ্যে বই খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে গেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমরা বাংলাদেশের সংস্কৃতির ধারণা অর্থাৎ সংস্কৃতি কী, সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলো এবং বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য সমূহ জানতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, নির্ধারিত পাঠে যাওয়ার আগে আমি তোমাদেরকে পূর্বের পাঠটা সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। যদি তোমাদের মধ্যে কোনো অস্বচ্ছতা থাকে তাহলে তোমরা আশা করি মিলিয়ে নেবে। আমি গত পাঠে তোমাদেরকে অধ্যায় 5 বাংলাদেশের সমাজ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি আমরা সবাই পৃথিবীতে বাস করি। পৃথিবীতে রয়েছে আরও নানা গাছপালা, বিভিন্ন প্রজাতির কীট পতঙ্গ, সামুদ্রিক প্রাণী। সবাই পৃথিবীতে জন্মগ্রহণ করে, কিন্তু এদের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছে বুদ্ধিমত্তা দিয়ে। তাই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়। মানুষ কখনো একা বাস করতে পারে না, তাই তাকে সংঘবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে বাস করতে হয়। এই বাস করতে গিয়ে মানুষের মধ্যে বিভিন্ন রকমের সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন সম্পর্ক গড়ে ওঠে। তাই কিছু লোক যখন একতাবদ্ধ হয়ে বাস করে এবং কোনো একটি উদ্দেশ্যে বাস করে তখন তাকে সমাজ বলে। এই সমাজ থেকে জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান সব কিছু সৃষ্টি হয়। ফলে কি হয়, এই সমাজ, এই পরিবার ক্ষুদ্র থেকে আরও বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয়। তাহলে আমরা সমাজের ধারণা জানলাম। আমরা আরও জেনেছিলাম সামাজিক জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের উপাদান। এক্ষেত্রে আমি কিছু নৈবিত্তিকের জন্য তোমাদেরকে বলেছিলাম কোন দেশের কি বিখ্যাত, যেমন ফরিদপুরের খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতল পাটি। সব কিছু কিন্তু আমাদের ভৌগোলিক এবং প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত। আমি আরও বলেছিলাম তোমাদেরকে সমাজ পরিবর্তনশীল, কালের বিবর্তনে সমাজ আজকের এই পর্যায়ে এসেছে। এইভাবে সমাজকে 6টি স্তরে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, পশুপালন সমাজ, কৃষিভিত্তিক সমাজ, শিল্পভিত্তিক সমাজ এবং শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের পূর্ব পাঠটি পুনঃযাচাই হয়ে গেছে। তোমরা আশা করি বুঝেছ। এখন আমরা আজকে নির্ধারিত পাঠে চলে যাই। তাহলে আজকের পাঠ হচ্ছে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি। সৃষ্টির শুরু থেকে মানুষ প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে নিজেদের প্রয়োজন মিটিয়েছে। এক টুকরা পাথর বা একটি গাছের ডাল তখন ছিল হিংস্র জন্তুর আঘাত থেকে, আক্রমণ থেকে রক্ষার একমাত্র হাতিয়ার। এই যে প্রকৃতিকে কাজে লাগানোর ক্ষমতা, এই প্রয়োজন থেকে কি হয়, সংস্কৃতি মানুষের কাছে চলে আসে, যা অদ্যাবধি চলমান হয়েছে। মানুষ যখন বুঝতে পারলো সমাজবদ্ধ হয়ে থাকলে তাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা যাবে, তাই সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে মানুষের মধ্যে তৈরি হয় নানা নিয়ম কানুন, আচার আচরণ, রীতিনীতি ইত্যাদি। এভাবে ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদিতে রূপ নিল। ফলে কি হলো, মানুষের মধ্যে আনন্দ, বিনোদন ইত্যাদির জন্য সৃষ্টি হয় নাচ, গান, সাহিত্য, আরও কত কী। ফলে রচিত হলো বস্তুগত ও অবস্তুগত রূপ। কিসের? সংস্কৃতির বস্তুগত এবং অবস্তুগত রূপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে পাঠ 1 জানবো সংস্কৃতির ধারণা। সংস্কৃতিকে ইংরেজিতে কি বলে? কালচার। সংস্কৃতি বা কালচার যে কোনো শব্দে তার পরিচয় করিয়ে দেওয়া হোক না কেন, সংস্কৃতি আসলে মানুষের জীবন দ্বারা।
সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনধারার প্রতিচ্ছবি প্রকাশ পায়। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে সেটাই হলো সংস্কৃতি। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, সংস্কৃতিকে আমি 3টি ভাগে ভাগ করেছি। প্রথমে তার কি থাকবে, অস্তিত্ব রক্ষা করতে হবে এবং সমাজ জীবনে যে বাস করবে তার যে কোনো একটা উদ্দেশ্য সাধনের লক্ষ্য থাকতে হবে এবং এই লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করবে সেটাই হচ্ছে সংস্কৃতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেমন তোমাদেরকে আমি যখন একটু উদাহরণ দেবো তোমরা আরও আশা করি বিষয়টি আরও ভালো করে বুঝবে। আমরা বেঁচে থাকার জন্য কী খাই? খাদ্য খাই। এই খাদ্যকে বিভিন্ন প্রণালীতে রান্না করে যখন বিভিন্ন উপায়ে সুন্দরভাবে পরিবেশন করা হয় তখন এটা সংস্কৃতি। আরেকটি উদাহরণ দিই, যেমন ধরো আমরা আগেকার যে আদিমকালে মানুষ লিখতে পড়তে জানতো না, তখন কিন্তু কাগজ কলম আবিষ্কার হয় নাই। মানুষ যখন লিখতে জানতো না, এরপরে কৃষি লিখতো তারা গাছের ছাল, গাছের পাতায় এবং পাথর খোদাই করে লিখতো। যখন আস্তে আস্তে কালি আবিষ্কার হলো তখন পাখির পালক কালিতে ডুবিয়ে তারা কাগজের আবিষ্কারের পর ওটাতে লিখতো। এরপর কি আবিষ্কৃত হলো? টাইপরাইটার। আমরাও দেখেছি টাইপরাইটারে এক সময় লেখা হতো। এরপর আবিষ্কার হলো কম্পিউটার। এইভাবে কম্পিউটার আবিষ্কারের ফলে এখন অনেক লোক কম্পিউটারে লিখে। কম্পিউটার এখন অনেক বেশি একটু তথ্য বিজ্ঞানের জগতে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এই যে লিখন পদ্ধতি আবিষ্কারের এই যে সমষ্টি, এইটাই হচ্ছে সংস্কৃতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা সংস্কৃতি কি বুঝেছ? সংস্কৃতির 2 ধরনের, একটি হচ্ছে বস্তুগত বা দৃশ্যমান উপাদান, একটি হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান। যেমন ধরো একটি লেখক একটি পুস্তক বা বই লিখেছেন, এটা হচ্ছে বস্তুগত উপাদান। আর যদি লেখক এই পুস্তকটি লিখতে যে চিন্তা চেতনা ব্যবহার করেন সেটাই হচ্ছে অবস্তুগত উপাদান। তাহলে পার্ট 1 আশা করি তোমরা বুঝেছ সংস্কৃতি কি। এখন জানবো পার্ট 2 বাংলাদেশের সংস্কৃতি উপাদান সমূহ। বাংলাদেশের সংস্কৃতির অনেক কিছু আমরা খালি চোখে দেখতে পারি না, আবার ধরতেও পারি না, আবার অনেক কিছু দেখতেও পারি, ধরতে পারি। এই যে দেখা বা ধরা, না দেখা বা ধরতে না পারা, এইভাবে চিন্তা ভাবনা করে সংস্কৃতিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি বস্তুগত বা দৃশ্যমান উপাদান, অন্যটি হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এদেশের সংস্কৃতির বস্তুগত উপাদানগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক, খাবার, যানবাহন, লাঙ্গল ইত্যাদি। আর অবস্তুগত উপাদানগুলো হচ্ছে লাঙ্গল, খেচুড়ি, আদর্শ বর্ণমালা, সাহিত্য, সফটওয়্যার, চিন্তা চেতনা, ধর্মীয় দৃষ্টিভঙ্গি ইত্যাদি। তাহলে আমরা জানলাম দৃশ্যমান উপাদান বা বস্তুগত উপাদান এবং অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনে কিন্তু বস্তুগত সংস্কৃতিকে আবিষ্কার করেছে বা আমাদের মধ্যে চলে আসছে। কীভাবে? যখন আমরা জাদুঘরে যাই, এখানে দেখব অনেক ধরনের জিনিস, তখন ওখানে এই জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা কোন সময়ের মানুষের এবং কোন সংস্কৃতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সংস্কৃতি বস্তুত কোনোভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়। কেন বিচ্ছিন্ন নয়? একটা একে অপরের পরিপূরক। যেমন ধরো আমাদের দেশে নারীরা নকশিকাঁথা বোনে, এটা একটি কুটির শিল্প। এই নকশিকাঁথাকে এটা হচ্ছে একটি বস্তুগত উপাদান এবং এই নকশিকাঁথার মধ্যে যে কারুকার্য, বিভিন্ন ফুল পাতা, বিভিন্ন মূর্তি বা যা কিছু আমরা নকশা করি ওটা হচ্ছে অবস্তুগত উপাদান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝেছ তোমরা বস্তুগত এবং অবস্তুগত উপাদান। আরেকটু বলা দরকার তোমাদেরকে, সংস্কৃতি কিন্তু পরিবর্তনশীল, এটা কখনো এক জায়গায় থেমে থাকে না। এক এক সময় এক এক ধরনের সংস্কৃতি পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির পরিবর্তনে সংস্কৃতিও পরিবর্তন হয়। যেমন মেয়েরা যে শাড়ি পরে, এটা একটা ফ্যাশন, এটা একটা ডিজাইন, এটা একটা সংস্কৃতি। আবার শাড়ির মধ্যে যে বিভিন্ন রকমের রং করে কারুকাজ করা হয়, এটা হচ্ছে সংস্কৃতির পরিবর্তনশীলতা। শাড়ির পরার ফ্যাশনও পরিবর্তনও আছে। তাহলে আশা করি সংস্কৃতির উপাদানগুলো তোমরা
বুঝেছ। এখন আমরা জানবো পার্ট 3 ও 4 বাংলাদেশ সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং এদেশের ভূমি খুব উর্বর। এই উর্বর ভূমির কারণে আমাদের সংস্কৃতিও সমৃদ্ধ হয়েছে, কেননা এখানে আগত নানা জাতির মানুষও তাদের সংস্কৃতি থেকে আমাদের সংস্কৃতিতে এসেছে বৈচিত্র্যতা। সাংস্কৃতিক বৈচিত্র্যতায় আমরা সবাই মুগ্ধ। এই উর্বর ভূমির কারণে প্রাচীনকাল থেকে কৃষির প্রতি কৃষিজীবীরা উৎসাহিত হয়ে আসছে। তাই কৃষির উৎপাদন ব্যবস্থাকে ঘিরে উঠেছে মানুষের আচার আচরণ, সঙ্গীত, নৃত্য, ঘরবাড়ি সহ সংস্কৃতির সকল দিক। তাই কৃষি কথায় আমরা বিভিন্ন রাখালিয়া, মুর্শিদি, জারি, সারি সকল গানে দেখতে পাই। আমাদের দৈনন্দিন জীবনে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা মাটির ব্যবহার খেয়াল করি। তোমরা দেখবে এখনও অনেক বাড়িতে মাটির কলস, হাঁড়ি, পাতিল এগুলো রয়েছে। এই যে মাটির হাঁড়ি, পাতিল, মাটির ফলক, এগুলো থেকে আমরা মাটির ব্যবহার যে আছে এখনও বুঝতে পারি। আবার এই দেশে বাঁশ, বেত, কাঠের ব্যবহারও প্রচলন রয়েছে বহুকাল ধরে। দৈনন্দিন জীবনে আমাদের অন্যান্য কাজে গাছপালা ও জলাশয়ের খাদ্য থেকে শুরু করে সব কিছুর অবদান বেশি। নদী নালার সাথে নৌকেটের কারণে আমাদের দেশে জেলে, মাঝি এবং নৌকা তৈরি করার মতো কারিগরও কিন্তু আমাদের দেশে রয়েছে। ফলে সৃষ্টি হয়েছে মাঝি, জেলে, তাঁতি, কামার, কুমার, নাপিত সহ বিভিন্ন পেশার বিভিন্ন মানুষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু খেয়াল করি, আমাদের এখানে রয়েছে 3টি বড় ভাষা গোষ্ঠী। তাদের ভাষাও কিন্তু সংস্কৃতি আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে চলে আসছে। কয়টি ভাষা গোষ্ঠী? 3টি। এগুলো কী কী সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো? অস্ট্রিক, দ্রাবিড় এবং ইন্দো ইউরোপীয়। এদের প্রভাব আমাদের ভাষা ও সংস্কৃতিতে এখনও রয়েছে। ধর্ম বিশেষের দিক থেকেও কিন্তু আমরা কোনো অংশে সংস্কৃতি বৈচিত্র্যময়তা থেকে এড়িয়ে নেই। যেমন আমাদের দেশে রয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং নানা জাতির মানুষ। হিন্দুরা কীভাবে আসছে? আমরা জানি হিন্দু ধর্ম একটি প্রাচীন ধর্ম। হিন্দু ধর্মের সময় পাল আমলে এখানে চলে আসে বৌদ্ধ ধর্ম। আবার মুসলিম সুফি সাধকদের মাধ্যমে প্রচারিত হয় কী ধর্ম? ইসলাম ধর্ম। এরপরে ঔপনিবেশিক শাসকদের মাধ্যমে প্রচারিত হয় খ্রিস্টান ধর্ম। এইভাবে বিভিন্ন ধর্মগুলো আমাদের প্রভাব বিস্তার করে। তাই আমাদের মধ্যে রয়েছে প্রকৃতির সাথে বসবাসের দীর্ঘ ঐতিহ্য, নানা জাতির মানুষের কাছ থেকে পাওয়া সংস্কৃতি, বিভিন্ন ধর্মের কাছ থেকে পাওয়া প্রেরণা। এসব মিলে জনবৈচিত্র্যের মাধ্যমে বাঙালি সাংস্কৃতিক বৈচিত্র্যকে লালন পালন করে আসছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে বাঙালি সংস্কৃতি কীভাবে লালন করে আসছে? এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের যে জনবৈচিত্র্য আছে, এদের মাধ্যমে আমাদের সংস্কৃতি এক একজনের সংস্কৃতিতে আমরা যেমন চলে আসছে। যেমন একজনের কোনো হিন্দু ধর্মের কোনো একটা অনুষ্ঠান হলো, আমরা ইসলাম ধর্মের লোকেরা যাই। আবার ইসলাম ধর্মের কোনো একটা অনুষ্ঠান হলো, আমরা ওখানে যাই। এভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা পরস্পরের সাথে সম্প্রীতিভাবে বাস করছি। এই যে জনবৈচিত্র্যের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে লালন পালন করে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, চিরায়ত বাঙালির সংস্কৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রকৃতি যেমন সমৃদ্ধ, তেমনি রয়েছে ভাঙা গড়ার হাম হেয়ালিপনা। এখানে এটা কখনো আমরা এড়িয়ে চলতে পারি না, সম্ভবও না। যেমন এখানে রয়েছে কি, কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো ঢল নামে। এটা অবশ্যই হবে, এটা প্রকৃতির নিয়ম। এটা আমরা কখনো বন্ধ করতে পারবো না, কখনো সম্ভব না। তাই এখানকার মানুষের পরম শক্তির প্রতি আকৃষ্ট এগুলো মানুষকে বিশ্বস্ত রেখেছে। সব ধরনের মানুষ নিজ বিশ্বাস থেকে এগুলো সাধনা করে আসছে। এই সাধনার মধ্যে আল্লাহ বা ঈশ্বরের কথা যেমনি আছে তেমনি আছে মানুষের কথা। বাঙালির সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে যে সূত্রটি প্রধান, সেটা হচ্ছে কি? মানবতাবাদ। মানবতাবাদ বলতে আমরা বুঝি মানুষের ভালোবাসা, মানুষের সম্প্রীতি। তাই আমরা এইসব কথার প্রতিফলন পাই লালন, রবীন্দ্রনাথ, নজরুলের গানে। সেই সুলতানি আমলে কবি চণ্ডীদাস লিখেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে চণ্ডীদাস কোন আমলের কবি? সুলতানি আমলের। সুপ্রিয় শিক্ষার্থীরা, নাম না জানা লোককবি লিখেছেন চমৎকার কবিতা। খেয়াল করো, নানা ভরণ গাভীরে বাই, একই বরণ দুধ, জগৎ বর্মিয়া দেখি, সবাই একই মায়ের পুত। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও লিখেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান
মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ যা বললাম বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য পাঠ 3 ও 4, আশা করি সম্পূর্ণ পাঠটা তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করেছো। এই পাঠের আলোচনা শেষে তোমাদেরকে তোমাদের বাড়ির বার্ষিক পরীক্ষার জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি। তোমরা আশা করি এই বাড়ির কাজটি তোমাদের খাতায় করবে। খেয়াল করো, একটি ছক আছে। ক, আদর্শ বর্ণমালা সাহিত্য সফটওয়্যার। খ, লাঙ্গল, খেচুড়ি, দুথি, পাঞ্জাবি, বাস। ক, সংস্কৃতি কাকে বলে? খ, বাঙালি সাংস্কৃতিক বৈচিত্র্যকে লালন করে আসছে কেন? গ, উদ্দীপকের ক কোন সংস্কৃতিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের খ ছাড়া কোনো জাতির সংস্কৃতি অসম্পূর্ণ, বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই পাঠটি মনোযোগ সহকারে শ্রবণ করেছো। পরবর্তী কোনো একটি ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ সবাইকে।